চলতি মাসেই কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন, জানালেন প্রতিমন্ত্রী। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনা। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত, বললেন জামায়াত আমির। সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দলীয় লোক বসানোর অভিযোগ। রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার নেটওয়ার্ক, কিশোর তরুণদের জিম্মি করে বেচাকেনা। মালয়েশিয়া যাত্রায় সমুদ্রে সলিল সমাধি অনেকের, বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট আখ্যা। বগুড়ায় ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষ, প্রাণ গেল 4 জনের। বেপরোয়া গতিই কারণ বলছে পুলিশ। কক্সবাজার সৈকতে প্যারাসেলিং এর সময় ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু। এবং চট্টগ্রামের উন্নয়নে 25 বছরের মাস্টার প্ল্যান তৈরি করেছে সিডিএ। নান্দনিক ও সবুজ নগরী গড়ে তোলার আশ্বাস। 30 সেপ্টেম্বর পর্যন্ত নেওয়া হবে জনমত, আপত্তি, সুপারিশ। বাংলা সময়ের সঙ্গে আছি আমি জাফর সাদিক। চলতি মাস থেকে কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন। মহানগর প্রভাতী ট্রেনটি যাবে কক্সবাজার পর্যন্ত। একই সঙ্গে লোকোমোটিভ সংকট কাটাতে নতুন ইঞ্জিন সংযোজন, আইকনিক রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনা এবং পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনার কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। শনিবার আইকনিক রেল স্টেশন ও কক্সবাজার দোহাজারী রেলপথ পরিদর্শনকালে তিনি একথা জানান। কক্সবাজার রুটে বাড়ছে ট্রেন সেবা। বর্তমানে চলাচল করছে 4 জোড়া, তা বাড়িয়ে 5 জোড়া করার পরিকল্পনা রয়েছে সরকারের। শীঘ্রই চট্টগ্রামের মহানগর ট্রেন কক্সবাজার পর্যন্ত সম্প্রসারণ ও এসি ট্রেনে রূপান্তর করা হবে। চলতি মাসেই আরও 1 জোড়া ট্রেন চালুর কথা জানিয়েছেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। একটা সময় খুব রেলটেকের পরিমাণ বৃদ্ধি হয়েছে, কিন্তু সেই ব্যাপারে লোকোমোটিভের পরিমাণটা আমাদের কাছে স্বল্পতা রয়েছে। বাট আমরা আমাদের সক্ষমতার, সীমাবদ্ধ সক্ষমতার সর্বোচ্চ ব্যবহারটুকু করতে চাচ্ছি। সাথে সাথে যে অভাবটুকু আছে সেটা পূরণ করার চেষ্টা করছি। সকালে কক্সবাজার আইকনিক রেল স্টেশন ভবন ঘুরে ঘুরে পরিদর্শন করেন তিনি। যাত্রী সেবা, অবকাঠামো, পরিচ্ছন্নতা, নিরাপত্তা ও চলমান কার্যক্রমের খোঁজ খবর নেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। পরে প্রতিমন্ত্রী বলেন, রেলপথ নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবেশ পুনরুদ্ধারেও কাজ করছে সরকার। দোহাজারী কক্সবাজার রেলপথ নির্মাণে কাটা গাছের ক্ষতি পুষিয়ে নিতে সামাজিক বনায়নের মাধ্যমে নতুন করে গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাইম মিনিস্টার জনাব তারেক রহমান উনি চাচ্ছেন যে এই রেলটেক করার সময় যে পরিমাণ পরিবেশ গাছ কেটে পরিবেশ বিপর্যয় ঘটেছে সেটাকে পুনরুদ্ধার করার জন্য নতুনভাবে এই অভাবটুকু পূরণ করার জন্য সামাজিক বনায়ন করা। কক্সবাজার রেল স্টেশন বেসরকারি ব্যবস্থাপনায় পরিচালনার পরিকল্পনার কথাও জানান প্রতিমন্ত্রী। পাশাপাশি পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ এবং ঢাকা সিলেট রুটে ডুয়েল গেজ চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত আমরা ডুয়েল গেজ রেল বাস্তবায়ন করতে চাই এবং এই সরকারের মেয়াদি। কক্সবাজার থেকে রামু জংশন হয়ে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত রেলপথ পরিদর্শন করেছেন প্রতিমন্ত্রী। এ সময় সংসদ সদস্য লুৎফর রহমান কাজল সহ রেলপথ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বলেন, বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত, অন্য কোনো পক্ষের সঙ্গে আলোচনা কাম্য নয়। সিলেটের সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব মন্তব্য করেন তিনি। শনিবার দুপুরে সিলেটের স্থানীয় একটি দৈনিক পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, বাংলাদেশে এসে মার্কিন বিশেষ দূতের ভারতীয় হাইকমিশনারের সঙ্গে বৈঠক অপ্রত্যাশিত। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক বিষয় নিয়ে আলোচনা সরকার ও বিরোধী দলের সঙ্গে হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তারা তো ইন্ডিয়া বসে কথা বলতেই পারেন, তিনি তো ইন্ডিয়ার রাষ্ট্রদূত। এখানে এসে রাষ্ট্রদূতের সাথে কথা বলা, এটা যদি মেয়ার কোনো সৌজন্য মোলাকাত হয় সেটা ভিন্ন কথা, কিন্তু যদি দুই দেশের কোনো বিষয় হয়ে থাকে সেটা সরকারের সাথেই হওয়া উচিত, বিরোধী দলের সাথে হওয়া উচিত। পার্টিকুলার কোনো দেশের কোনো কূটনীতিবিদের সাথে এটা আমাদের কাম্য না। নির্বাচন কমিশনে দলীয় লোক বসানো হয়েছে অভিযোগ করে জামায়াত আমির বলেন, স্থানীয় সরকার নির্বাচনের আগে সরকারের কিছু প্রক্রিয়া নিয়ে বিরোধী দল উদ্বিগ্ন। সরকার কিছু প্রক্রিয়া শুরু করেছে, আমরা উদ্বিগ্ন। একজন দলীয় লোক
5-7 বছর আগে যিনি অবসর নিয়েছিল তাকে নির্বাচন কমিশনে পোস্টিং দিয়ে পদায়ন করা হয়েছে। নির্বাচনের ব্যাপারে সরকারের সদিচ্ছা নিয়েই ওটা জাতির মধ্যে উদ্বেগ দেখে এবং সেই রকম কোনো নির্বাচনের পায়তারা করলে আয়োজন করলে এটা জাতি মানবে না, আমরাও মানব না। এদিকে গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন সহ বিভিন্ন দাবিতে মৌলভীবাজার, নাটোর, দিনাজপুর ও ব্রাহ্মণবাড়িয়া সহ বেশ কয়েকটি জেলায় মিছিল করেছে জামায়াত শিবিরের নেতাকর্মীরা। জুলাই আগস্টের হত্যাযজ্ঞের বিচারের রায় দ্রুত বাস্তবায়নের দাবি জামায়াতে ইসলামীর। ওমর ফারুক, সময় সংবাদ। সুশাসন ফেরানো ও দুর্নীতি রোধী সরকারের প্রধান চ্যালেঞ্জ মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। দুপুরে ঝিনাইদহে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। বিগত 17 বছর যাবৎ যে ধরনের দুঃশাসন হয়েছে এবং মানুষের মধ্যে সুশাসনের যে প্রত্যাশা, এই দুইটাকে ব্যালেন্স করা। মানুষ বিশ্বাস করে বাংলাদেশে কোনো দুর্নীতি হবে না। মানুষ মনে করে রাজনৈতিক নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা, আমলা প্রত্যেকে তারা দুর্নীতি মুক্ত থেকে তাদের দায়িত্ব পালন করবেন। মানব পাচার চক্রের প্রলোভনে সমুদ্রপথে হারিয়ে যাচ্ছেন শত শত রোহিঙ্গা। প্রথমে মিয়ানমারের চামেলিতে বিক্রি, এরপর মুক্তিপণের নামে লাখ লাখ টাকা আদায়, সবশেষে তুলে দেওয়া হয় মালয়েশিয়াগামী মৃত্যুফাঁদ ট্রলারে। এভাবে মানব পাচারের পুরো নিয়ন্ত্রণ ক্যাম্পের দালালদের হাতে। ইউএনএইচসিআর বলছে এটি বিশ্বের অন্যতম প্রাণঘাতী সমুদ্রপথ। মোহাম্মদ ফরাজের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে এখন অপেক্ষা শুধু স্বজন ফিরে আসার। কারো চোখে সন্তান হারানোর ভয়, কারো হাতে দালালদের পাঠানো ভয়েস মেসেজ। 15 বছর বয়সী এনায়েতুল্লাহকে খেলতে যাওয়ার কথা বলে তাকে নিয়ে যাওয়া হয় টেকনাফে, কিন্তু আর ফিরে আসেনি কিশোর এনায়েত। হাকিমপাড়া এলাকার সলিম নামের এক ব্যক্তি কৌশলে তাকে দালালদের হাতে তুলে দিয়েছে অভিযোগ পরিবারের। বাংলাদেশের তো যে হওয়াই আর হওয়ারে মানে বিক্রি করছে, ধরে নিয়ে অপহরণ করিয়া নেই, কিডন্যাপ করিয়া নেই, তে হওয়া নাই বিচার চাই। এনায়েতের মতো একই পরিণতি 15 বছর বয়সী জানে আলমেরও। পরিবারের অভিযোগ, ক্যাম্প থেকে তাকে টেকনাফ নিয়ে গিয়ে দালালদের কাছে বিক্রি করা হয়। ফুয়াড বলে কই টাং হইতে ফুয়াড কেলা লোক গিলা কই তোরা যত কই, তারপরে দাদনিকে খদে তোমার ফুয়া খদে না ডাইলেছি। বাংলাদেশ জলসীমা কিংবা ভূমধ্যসাগরে ট্রলার ডুবির ঘটনার পর নিখোঁজ স্বজনদের পরিবারগুলো এখন নতুন আতঙ্কে। খবর নাই। জাতিসংঘের শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর এর তথ্য অনুযায়ী সাম্প্রতিক হাজার হাজার রোহিঙ্গা ঝুঁকিপূর্ণ সমুদ্রপথে যাত্রা করেছেন। তাদের বড় একটি অংশ সমুদ্রে নিখোঁজ হয়েছেন বা প্রাণ হারিয়েছেন। আশঙ্কা করা হচ্ছে প্রায় 6,500-এর বেশি রোহিঙ্গা শরণার্থী এই সময় সমুদ্রপথে বিপজ্জনকভাবে যাত্রা করেছিল, যাদের মধ্যে প্রতি 7 জনে 1 জন সমুদ্রপথে নিখোঁজ বা মারা গিয়েছেন। আইনশৃঙ্খলা বাহিনী বলছে মানব পাচারে সক্রিয় রয়েছে একাধিক চক্র। অভিযান অব্যাহত রাখার জন্য আমাদের নির্দেশনা আছে। আমাদের নিজস্ব জুরিসডিকশন থেকে অথবা বাইরের কোথা থেকে আইনা যেন এখানে কেউ মানব পাচারের শিকার না হয়। আইওএম ও ইউএনএইচসিআর এর যৌথ বিবৃতি অনুযায়ী মিয়ানমার উপকূলে জুনের শেষ ও 8 জুলাই রোহিঙ্গাবাহী দুটি ট্রলার ডুবিতে 5 শতাধিক মানুষের প্রাণহানির আশঙ্কা করা হচ্ছে। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। বগুড়ার কাহালুতে পিকআপ ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 4 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 1 জন। সকাল 10:30টার দিকে বগুড়া নওগাঁ আঞ্চলিক মহাসড়কের উপজেলার বউবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত সবাই পিকআপ ভ্যানের যাত্রী। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি, তবে পুলিশ জানায় বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ। ওভারটেক করতে গিয়ে সড়কে ঝরল তাজা প্রাণ। পুলিশ জানায় শনিবার সকালে আদমদিঘিতে মাছের রেণু বিক্রির পর বগুড়া শহর দিকে পিকআপ ভ্যানে করে ফিরছিল 3 যাত্রী। বউবাজার এলাকায় পিকআপ ভ্যানটি পৌঁছলে শ্যামলী পরিবহনের একটি বাসকে ওভারটেক করে। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি পণ্যবাহী ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপের চালক ও যাত্রী সহ 4 জন নিহত হন। শ্যামলীর বাসে ওভারটেক করে পিকআপটা আসলো রানিং এ, আচ্ছা মনে করেন যার মুখোমুখি হয় মনে করেন একবারে আপডেটে 4 জন মারা গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতদের মরদেহ উদ্ধার করে কাহালু থানায় নিয়ে যান। নিহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশের প্রাথমিকভাবে ধারণা নিহতদের সবার বাড়ি ময়মনসিংহ জেলায়। ট্রাক এবং একটা পিকআপের মুখোমুখি সংঘর্ষে
পিক আপের মধ্যে থাকায় প্রায় 4 জন মতো মারা যায়, স্পট ডেথ হয়। তার মধ্যে 2 জন স্পটেই মারা যায় এবং 2 জনকে আমরা ট্রাকের মধ্যে আটকা অবস্থায় এবং পিক আপের মধ্যে আটকা অবস্থায় 2 জনকে উদ্ধার করি এবং ওনারাও মৃত অবস্থাতেই ছিল। আর ইনাদের পরিচয় তেমন পাওয়া যায় নাই। সম্ভবত এটা আমের গাড়ি ছিল, রাজশাহী থেকে আম নিয়ে যাচ্ছিল। দুর্ঘটনা কবলিত গাড়ি দুটি জব্দ করা হলেও পালিয়ে গেছে ট্রাকের চালক ও হেলপার। আব্দুল আউয়াল, সময় সংবাদ, বগুড়া। কক্সবাজার সমুদ্র সৈকতে প্যারাসেলিং করার সময় ছিটকে পড়ে পর্যটকের মৃত্যু হয়েছে। দুপুরে মেরিন ড্রাইভের দরিয়ানগর এলাকায় প্যারাসেলিং করতে যান সৌভিক রায়। এক পর্যায়ে রশি ছিঁড়ে সাগরের পানিতে ছিটকে পড়েন তিনি। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সৌভিকের বাড়ি খুলনায়। চট্টগ্রামে 25 বছর মেয়াদী মাস্টার প্ল্যান তৈরি করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। এরই মধ্যে প্রকল্পের খসড়া প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। গত 1.5 দশকে নগরীতে নির্মিত 5.5 কোটি টাকার ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েগুলো যানজট নিরসনে কোনো ভূমিকা রাখতে পারছে না বলে অভিযোগ নগর পরিকল্পনাবিদদের। নতুন মাস্টার প্ল্যানের মাধ্যমে শহরকে নান্দনিক ও সবুজ করে গড়ে তোলা হবে বলে আশাবাদ সিডিএ চেয়ারম্যানের। পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্ট। বন্দরনগরী চট্টগ্রামকে আধুনিক ও পরিকল্পিত বাণিজ্যিক রাজধানীতে রূপান্তরের লক্ষ্যে 25 বছর মেয়াদী 1255 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মাস্টার প্ল্যান বাস্তবায়ন করা হচ্ছে। 2025 থেকে শুরু হয়ে প্রকল্প বাস্তবায়ন হবে 2050 সালের মধ্যে। শনিবার চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকার উন্নয়নের খসড়া মহাপরিকল্পনার উপর জনগণের মতামত গ্রহণ অনুষ্ঠানে মাস্টার প্ল্যানের পুরো বিষয় তুলে ধরা হয়। এ সময় প্রকল্প পরিচালক জানান, প্রকল্পের ভৌত অগ্রগতি 87% ও আর্থিক অগ্রগতি হয়েছে প্রায় 60%। মাস্টার প্ল্যানে আনোয়ারা, পটিয়া, হাটহাজারী, রাউজান, বোয়ালখালী উপজেলা ঘিরে বিশেষায়িত শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র গড়ে তোলার প্রস্তাব রাখা হয়েছে। জনগণের যৌক্তিক মতামত, আপত্তি, সুপারিশ এবং সংশোধনী প্রস্তাব যাচাই বাছাই করে চূড়ান্ত মাস্টার প্ল্যান প্রতিফলিত করাই এই কার্যক্রমের মূল উদ্দেশ্য। গত 1.5 দশকে চট্টগ্রামে নির্মিত ফ্লাইওভার ও এক্সপ্রেসওয়েগুলো যানজট নিরসনে ভূমিকা রাখতে পারছে না। প্রকল্পগুলো গ্রহণের আগে মৌলিক কোনো যাচাই বাছাই করা হয়নি বলে অভিযোগ করেন নগর পরিকল্পনাবিদরা। নতুন মাস্টার প্ল্যানে এমন ভুল হবে না বলেও জানান তারা। নিচে যে রাস্তার ক্যাপাসিটি কমে গেল, তার কম্পেনসেশন কে দিবে? অথরিটিকেই দিতে হবে, সিটি কর্পোরেশনকেই দিতে হবে, সেবা প্রতিষ্ঠানকেই দিতে হবে। নতুন মাস্টার প্ল্যানের মাধ্যমে নগরীকে নান্দনিক ও সবুজ করে গড়ে তোলার আশ্বাস সিডিএ চেয়ারম্যানের। মাস্টার প্ল্যান যেদিন পাস হবে তারপর থেকে যেই সেবাদান প্রতিষ্ঠান কাজ করুক না কেন, মাস্টার প্ল্যান অনুযায়ী যদি তারা করে তাহলে এই নগর একটা নান্দনিক নগর হবে। 2 আগস্ট থেকে 30 সেপ্টেম্বর পর্যন্ত মাস্টার প্ল্যানের খসড়া চূড়ান্তের ওপর জনমত, আপত্তি, সুপারিশ ও সংশোধনী প্রস্তাব গ্রহণ করা হবে। আপনাদের মতো পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। আন্তর্জাতিক রূপ পাওয়ার 26 বছর পরও দিনে মাত্র 9 ঘন্টা কর্মচঞ্চল থাকছে চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দর। দিনের শুরুতে মধ্যপ্রাচ্য থেকে ফ্লাইট এসে পৌঁছায় আর রাতে ফিরে যায় সেই ফ্লাইট। এর বাইরে কয়েকটি অভ্যন্তরীণ রুটের ফ্লাইট ওঠানামা ছাড়া তেমন কোনো কাজ নেই। পর্যাপ্ত আন্তর্জাতিক ফ্লাইট না থাকায় চট্টগ্রাম শিল্পে বিনিয়োগ হচ্ছে না বলে মনে করছেন ব্যবসায়ীরা। ব্যবসা বাড়াতে অন্যান্য আন্তর্জাতিক রুটেও ফ্লাইট চালুর তাগিদ তাদের। শাখাত ত্রিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রতিদিন ভোর 6টা থেকে সকাল 10টা, আবার সন্ধ্যা 6টা থেকে রাত 11টা। চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভেতর এবং বাইরের এই দৃশ্য। দিনের 24 ঘন্টার মধ্যে সকাল ও রাত মিলিয়ে মাত্র 8 থেকে 9 ঘন্টা টার্মিনাল, বোর্ডিং এরিয়া, ইমিগ্রেশন এবং টিকিট চেকিং কাউন্টারে এই কর্মব্যস্ততা থাকলেও বাকি সময় একেবারে ফাঁকা। বাকি সময় আমাদের আসলে কোনো ইন্টারন্যাশনাল ফ্লাইট থাকে, অনলি ডোমেস্টিকে 2-4টা ফ্লাইট অপারেট করে। সো আমাদের এয়ারপোর্ট কিন্তু রেডি। এই যে ফাঁকা সময় অন্তত বর্তমান যে পরিমাণ ইন্টারন্যাশনাল ফ্লাইট অপারেট করে তার থেকে বেশি আমরা আরও অ্যাকোমোডেট করতে পারি। স্বাধীনতা পরবর্তী অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা এবং 2000 সালে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। প্রথম দিকে বেশ কটি বিদেশি এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ফ্লাইট পরিচালনা করলেও কাঙ্ক্ষিত যাত্রী না পায় পর্যায়ক্রমে সেগুলো বন্ধ হয়ে গেছে। যেসব এয়ারলাইন্স চট্টগ্রাম থেকে ফ্লাইট শুরু করেছিল ওরা কিন্তু প্যাসেঞ্জার পাচ্ছে না।
এখন প্যাসেঞ্জার কিন্তু এরকম একটা জিনিসটা আপনি সুইচ টিপ দিলেন কালকে বেড়ে গেল। দেশীয় এয়ারলাইন্স হিসেবে পরিচিত বাংলাদেশ বিমান, ইউএস বাংলা এবং নব এয়ার ছাড়াও বিদেশি বাজেট এয়ারলাইন্স ওমান এয়ার, ফ্লাই দুবাই, এয়ার আরবিয়া, এয়ার এক্সট্রা, সালাম এয়ার ফ্লাইট পরিচালনা করছে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে। প্রতি মাসে করে 1332 এবং আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার মাধ্যমে উভয় গন্তব্যের যাত্রী পরিবহন হয় অন্তত 1.5 লাখ। চিরং এয়ারপোর্ট 24 ঘন্টা খোলা রাখা দরকার এবং চিরং এয়ারপোর্টে ট্যারিফটাকে 50% করা দরকার। কেন? আপনার তাহলে মোর বিজনেস উইল বি কামিং। শুধুমাত্র মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট নয়, ব্যবসায়িক সুবিধার্থে অন্যান্য আন্তর্জাতিক রুটও চট্টগ্রাম থেকে ফ্লাইট চালুর কোনো বিকল্প দেখছেন না ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম বিমানবন্দরকে অ্যাক্টিভ করার জন্য সরকারের উদ্যোগ নেওয়া উচিত। এখানে প্রয়োজন হলে বিভিন্ন আন্তর্জাতিক যে এয়ারলাইনগুলো আছে সেগুলিকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে 2025 সালের পুরো বছরে 8124টি আন্তর্জাতিক ফ্লাইটে 9,99,733 জন এবং 11,039টি অভ্যন্তরীণ ফ্লাইটে 6,68,288 জন যাত্রী পরিবহন করেছিল চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর। এতে রাজস্ব আয় হয়েছিল 200 কোটি টাকার বেশি। ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরের বিকল্প হয়ে ওঠার পাশাপাশি এই অঞ্চলের বিমান পরিচালনায় হাব হয়ে ওঠার যথেষ্ট সম্ভাবনা রয়েছে এই শাহ আমানত বিমানবন্দরের, কিন্তু নানামুখী জটিলতা হয়ে উঠছে না। এক্ষেত্রে প্রয়োজন সরকারের যথাযথ পরিকল্পনা, এমনটি বলছেন ব্যবসায়ী নেতারা। চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর থেকে কমল দে, সময় সংবাদ। ব্রাহ্মণবাড়িয়ায় লুডো খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে বিজয়নগর উপজেলার পাইকপাড়া বন্দেরহাটি এলাকার দুই কিশোর নীরব ও ইয়াসিনের মধ্যে লুডো খেলাকে কেন্দ্র করে মারামারি হলে ইয়াসিনের মাথা ফেটে যায়। এই ঘটনাকে কেন্দ্র করে শনিবার সকালে ইয়াসিনের লোকজন নীরবের বাড়িতে হামলা করে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষ হলে ঘটনাস্থলেই নীরবের বাবা হামদু মিয়া মারা যান। আহত হন উভয় পক্ষের অন্তত 20 জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। চাঁপাইনবাবগঞ্জের রেললাইনের পাশ থেকে অজ্ঞাত ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। দুপুরে মহাডাঙ্গা এলাকায় পচা গন্ধ ছড়িয়ে পড়ায় সন্দেহ হয় এলাকাবাসীর। খবর পেয়ে পুলিশ গিয়ে বস্তাবন্দি এক ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশের ধারণা হত্যার পর লাশ ওই এলাকায় ফেলে পালিয়ে যায় হত্যাকারীরা। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের, তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় পাওয়া যায়নি। বাগেরহাটের নির্মাণাধীন সেপটিক ট্যাঙ্কের দেয়াল চাপা পড়ে এক শ্রমিক নিহত হয়েছেন। দুপুরে মোরেলগঞ্জের ঘুলিশাখালী ফাজিল মাদ্রাসায় সেপটিক ট্যাঙ্ক নির্মাণের কাজ করছিলেন কয়েকজন শ্রমিক। এ সময় দেয়াল ধসে পড়ে। এতে ঘটনাস্থলেই আতিয়ার রহমান নামে এক শ্রমিকের মৃত্যু হয়। আহত হন আরও 2 শ্রমিক। বৃষ্টির পানিতে সেপটিক ট্যাঙ্কের চারপাশের মাটি নরম হয়ে যাওয়ায় দেয়াল ধসে পড়ে ধারণা পুলিশের। সুনামগঞ্জে নৌকাডুবিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ আরও 3 জন। পুলিশ জানায় শুক্রবার রাতে জগন্নাথপুরে হরিনাম সংকীর্তন দেখে নৌকায় করে বাড়ি ফিরছিলেন কয়েকজন। মাইয়ার হাওরের তীরবর্তী এলাকায় পৌঁছালে ঝোড়ো বাতাসে এবং অতিরিক্ত যাত্রী বহন করায় নৌকাটি ডুবে যায়। এ সময় যাত্রীদের বেশিরভাগ সাঁতরে তীরে উঠতে পারলেও প্রবল স্রোতে 4 ব্যক্তি নিখোঁজ হন। আজ সকালে নিখোঁজ একজনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। নেত্রকোনায় পাহাড়ি ছড়ার পানিতে ডুবে 1.5 বছরের শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে কলবাকান্দার নাল্লাপাড়া গ্রামে বাড়ির সামনে খেলছিল সিয়াম। এক পর্যায়ে পাশের পাহাড়ি ছড়ার কুঁড়ের পানিতে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। রাজশাহীতে 9 বছরের শিশুকে যৌন হয়রানির অভিযোগে জামায়াত নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। বিকেলে পবার পাকার মাথা এলাকা থেকে দলটির রোকন ওমর ফারুককে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানায় অভিযুক্ত বাড়ির পাশে ফার্মেসি পরিচালনার পাশাপাশি স্ত্রীকে দিয়ে শিশুদের প্রাইভেট পড়াতেন। 12 জুলাই শিশুটি ওমরের বাড়িতে পড়তে গেলে অন্য শিক্ষার্থীদের কৌশলে বিদায় করে দেয়। পরে শিশুটিকে একা পেয়ে যৌন হয়রানি করে। বাড়ি ফিরে শিশুটি বাবা মাকে জানালে পবা থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগীর মা। বাংলা সময় আরও থাকছেন। বাড়ছে পদ্মা ও গড়াইয়ের পানি। কুষ্টিয়ায় ভাঙনের কবলে বিলীন ফসলি জমি ও বসতবাড়ি। আতঙ্কিত বাসিন্দারা। জিও ব্যাগ ফেলে ঠেকানোর চেষ্টা। সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় 79 লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করা হয়েছে। বিজিবি জানায় বাংলাবাজার, কালাসাদেক, সোনারহাট, কালাইরাগ, প্রতাপপুর, সংগ্রাম ও মিনাটিলা বিওপি এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ভারতীয় শাড়ি, কসমেটিক্স, গরু, মহিষ সহ বিভিন্ন চোরাচালান পণ্য জব্দ করা হয়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরা কারবারিরা পালিয়ে যায়।
রাঙামাটিতে চাঁদা না দেওয়ায় কৃষকের 800 পেঁপে গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় অভিযুক্তদের বিচার দাবিতে বিক্ষোভ মিছিল হয়েছে। সকালে শহরের কাঁঠালতলী থেকে বিক্ষোভ মিছিল বের করা হয়, পরে বনরূপা এলাকায় সমাবেশ হয়। এ সময় ভুক্তভোগী কৃষক জানান, মোবাইলে কল দিয়ে অজ্ঞাত এক লোক 10 লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দেওয়ায় বৃহস্পতিবার রাতে বাগানের ফলন্ত পেঁপে গাছগুলো কেটে ফেলা হয়। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন তিনি। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা। পটুয়াখালীতে মাদক কারবারি, চাঁদাবাজ ও হানি ট্র্যাপ চক্রের মূল হোতা আজাহার উদ্দিন খানের বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে স্থানীয়রা। সকালে বাউফল আদাবাড়িয়া হাজিরহাট বাজারে এ কর্মসূচিতে বক্তারা বলেন, আজহারউদ্দিন ও তার ছেলে রাজু দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা এবং চাঁদাবাজি করছে। এছাড়া হানি ট্র্যাপ চক্রের ফাঁদে ফেলে বিভিন্ন এলাকার বিভিন্ন লোকজনকে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে। পুলিশ তাদের গ্রেপ্তার করলে অদৃশ্য ক্ষমতা বলে জেল থেকে বেরিয়ে আসছে তারা। তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। প্রান্তিক পর্যায়ে চিকিৎসা সেবা পৌঁছাতে দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স 101 বেডের করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ডক্টর এম.এ. মুহিত। দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি একথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, 5টি বিভাগে 5টি বিশেষায়িত শিশু হাসপাতাল করতে যাচ্ছে সরকার। আমরা ইতিমধ্যেই ঘোষণা দিয়েছি দেশের সকল 30 এবং 50 বেডের যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রত্যেকটিকে 101 বেডের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিণত করা হবে। পার্বত্য জেলা বান্দরবানে কমছে না হামের প্রকোপ। জেলার আলীকদম ও লামা উপজেলার পর এবার রুমা উপজেলায় ছড়িয়েছে হামের প্রকোপ। শুধু জুলাই মাসে মারা গেছে 7 শিশু। এন.এ. জাকিরের রিপোর্ট। শয্যা সংকটে হাসপাতালের মেঝেতে চিকিৎসা নিচ্ছে হামে আক্রান্ত শিশুরা। শুধু জুলাই মাসে মারা গেছে 7 শিশু। আশঙ্কাজনক হারে হামের প্রকোপ বাড়ায় উদ্বিগ্ন পার্বত্য অঞ্চলের মানুষ। বান্দরবানে কমছে না হামের প্রকোপ। উপজেলা সদর ছাড়াও সীমান্তবর্তী গালেঙ্গা ও পাইন্দু ইউনিয়নের মৃগকুমি অধ্যুষিত বিভিন্ন দুর্গম পাড়াগুলোতে দ্রুত ছড়িয়ে পড়ছে এই সংক্রামক রোগ। জ্বর, সর্দি, কাশি ও শরীরে ফুসকুড়ি নিয়ে প্রতিদিন হাসপাতালে ভর্তি হচ্ছে শিশুরা। তবে যোগাযোগ ব্যবস্থা দুর্গম হওয়ায় আক্রান্ত হওয়ার পরও অনেকেই অবস্থান করছে বাড়িতে। স্বাস্থ্য কমপ্লেক্সে শয্যা সংকটের পাশাপাশি নেই পর্যাপ্ত অক্সিজেন সরবরাহ। অনেক চিকিৎসা কেন্দ্রে আইসিইউ সুবিধা নেই। এ অবস্থায় প্রাণহানি বাড়ার আশঙ্কা করছেন স্থানীয়রা। দুর্গম এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মেডিকেল টিমের মাধ্যমে চিকিৎসা দেওয়ার কথা জানায় মেডিকেল অফিসার। জেলা স্বাস্থ্য বিভাগের থেকে আমাদের সিভিল সার্জন কার্যালয় থেকে পর্যাপ্ত মেডিকেল টিম সহ আমাদের সহায়ক সেনাবাহিনী সহ ওনারাও তৎপর আছেন এবং তারা যে জায়গাগুলোতে হামের কেস বাড়ছে ওই এলাকাগুলোতে তারা পরিদর্শন করে তারা টিকা কার্যক্রমের আওতায় আনার জন্য তারা বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছেন। হামে আক্রান্ত হয়ে রুমা ও বান্দরবান সদর হাসপাতালে ভর্তি রয়েছে 50 জনের বেশি রোগী। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে জানিয়ে মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টাঙ্গাইলের শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে মিড ডে মিলের উদ্বোধন ও অভিভাবক সমাবেশে তিনি একথা বলেন। শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার মান উন্নয়নের জন্য মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান যেভাবে কাজ করে যাচ্ছেন, শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিসে এগিয়ে যেতে পারে এবং এই দেশটিকে এগিয়ে নিয়ে যেতে পারে। একজন ছাত্র যাতে একাধিক পেশার সুযোগ থাকে, নিজেকে যোগ্য হিসাবে গড়ে তুলতে পারে, সেই অনুযায়ী ইতিমধ্যেই পদক্ষেপ নিয়েছেন। শিক্ষক সংকটে ব্যাহত রাঙামাটি জেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম। অনেক বিদ্যালয়ে চলছে 2 থেকে 3 জন শিক্ষক দিয়ে। আইনি জটিলতা কেটে যাওয়ায় অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষক নিয়োগের কথা ভাবছেন সংশ্লিষ্টরা। হেফাজত সবুজের পাঠানো তথ্য ও রাজীব দাস মুন্নার ছবি নিয়ে রিপোর্ট। কোমলমতি শিশুদের উপস্থিতি মুখর শ্রেণীকক্ষ, তবে পর্যাপ্ত শিক্ষক না থাকায় ব্যাহত হচ্ছে পাঠদান।
রাঙামাটির বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ে নেই পর্যাপ্ত শিক্ষক। সবশেষ 2020 সাল পর্যন্ত প্রার্থীদের আবেদনের বয়স 40 নির্ধারণ করা হয়। নিয়োগের ক্ষেত্রে 33% বাঙালি ও 67% পাহাড়ি অনুপাতে সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হয়েছিল। পরে বিভিন্ন জটিলতায় বন্ধ হয়ে যায় শিক্ষক নিয়োগ। বর্তমানে পড়াশোনা বিঘ্নিত হওয়ায় ভবিষ্যতে সুনাগরিক ও জাতি গঠনে চিন্তিত শিক্ষক ও অভিভাবকরা। বিগত সময়ে এই পাহাড়ে যে বৈষম্যটা করা হচ্ছে সেই বৈষম্যকে স্পষ্টভাবেই এই ব্যাখ্যার মাধ্যমে কিন্তু উঠে আসছে। নতুন যে প্রজ্ঞাপন হয়েছে আমরা সেই ধারাবাহিকতায় আমরা নতুন নিয়োগ প্রক্রিয়া দেখতে চাই। পার্বত্য চট্টগ্রাম এবং তথা রাঙামাটিতে বেকারত্ব হ্রাস করার ক্ষেত্রে যত দ্রুত সম্ভব স্বচ্ছতার সহিত যাতে শিক্ষক নিয়োগ সহ সবগুলো নিয়োগ বাস্তবায়ন করা যায়। পূর্বের নিয়োগে যে পদ্ধতি অনুসরণ করা হতো তা সঠিক ছিল না বলে মত সরকারি কৌশলীর। মেধা ভিত্তিতে নিয়োগ দিতে হবে। সুপ্রিম কোর্টের আদেশে কোটা নির্ধারিত হয়েছে, তার বাইরে কোনো প্রকার কোটা নির্ধারণের কোনো আইনি সুযোগ নেই। শিক্ষক সংকটের পরও পাঠদান কার্যক্রম সচল রয়েছে বলছেন জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা। আর আইনি জটিলতা কেটে গেলে অংশীজনদের মতামতের ভিত্তিতে শিক্ষক নিয়োগের কথা জানান জেলা পরিষদ চেয়ারম্যান। জেলা পরিষদ কমিটি এবং মন্ত্রণালয়ের সদস্য আছেন, আঞ্চলিক পরিষদ সদস্য আছেন, সবাই মিলে আমরা একটা মিটিং করবো। মিটিং এর পরে একটা চূড়ান্ত আমরা সিদ্ধান্ত দেবো। সমন্বয়ভাবে আমাদের পূর্ণ জনশক্তি বা জনবল পদায়ন হলে কাজের গতি আরো বৃদ্ধি পাবে। জেলা প্রাথমিক শিক্ষা অফিসের তথ্য মতে রাঙামাটিতে 760টি প্রাথমিক বিদ্যালয়ের 4039টি পদের বিপরীতে 1074টি পদ শূন্য রয়েছে। সময় সংবাদ, রাঙামাটি। কুমিল্লা শহরের টমসম ব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়ক যেন দুর্ভোগের প্রতীক। গর্ত আর খানাখন্দে ভরা এই পথ দিয়ে প্রতিদিন হাজারো শিক্ষার্থী, রোগী, পর্যটক ও সাধারণ মানুষ জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করেন। বেহাল সড়ক নিয়ে বাড়ছে ক্ষোভ। ইশতিয়াক আহমেদের রিপোর্ট। এটি শহরের অন্যতম প্রবেশপথ। বিশ্ববিদ্যালয় সংযোগ, মেডিকেল কলেজ, বিজিবি ক্যাম্প সংযোগ সড়ক ও পর্যটনের করিডর, সব পরিচয় ছাপিয়ে এখন এই সড়কের একটি পরিচয়, মরণফাঁদ। বছর পর বছর দুর্ভোগ বাড়লেও মিলছে না স্থায়ী সমাধান। প্রশ্ন উঠছে কারণ নিয়ে, দায়িত্বে অবহেলা নাকি সমন্বয়ের অভাব। কুমিল্লা শহরের টমসম ব্রিজ থেকে কোটবাড়ি পর্যন্ত প্রায় 5 কিলোমিটার সড়কে গর্ত আর খানাখন্দ। বৃষ্টি হলে এইসব গর্ত পানিতে তলিয়ে আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। গভীরতা বুঝতে না পেরে প্রায়ই সিএনজি, অটোরিকশা, মোটরসাইকেল দুর্ঘটনার শিকার হয়ে আহত হন যাত্রীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা না থাকায় পানি জমে সড়কে ক্ষতি আরো বাড়ছে। টাকা খুলে যায় বা গাড়ি কাটতে যায়, অটো এলে উল্টে যায়। এমন কোনো দিন নাই যে 10-20টা অটো চেঞ্জ এখানে নাও পল্টি হয়। ছোট ছোট গাতাগুলাতে বাইকাররা অনেক অ্যাক্সিডেন্ট করে। সড়ক বিভাগ বলছে ইতিমধ্যে সড়কটির জন্য 9 কোটি টাকা সংস্কার কাজ অনুমোদন হয়েছে। আগামী 1 সপ্তাহের ভিতরেই অংশে কাজ শুরু করবে এবং সেটি প্রায় 1 কিলোমিটার সড়ক বিভিন্ন স্পটে ঢালাই সড়ক নির্মাণ করা হবে। গুরুত্বপূর্ণ এই সড়কের বেহাল দশা শুধু দুর্ভোগের গল্প নয়, প্রশ্ন তুলেছে দায়িত্ব পালন নিয়েও। কবে মিলবে স্থায়ী সমাধান, সে উত্তর খুঁজছেন প্রতিদিন এই পথে চলাচল করা হাজারো মানুষ। ইশতিয়াক আহমেদ, সময় সংবাদ, কুমিল্লা। বান্দরবানে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে পৌরসভার বর্জ্য ভেসে কৃষি জমিতে আসে। 10 একরের বেশি জমিতে নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন ফসল। ময়লা জমে চাষাবাদেরও অনুপযোগী হয়ে পড়েছে জমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দেওয়ার পাশাপাশি জমি থেকে বর্জ্য অপসারণের আশ্বাস দিয়েছে পৌরসভা। এনে জাকিরের রিপোর্ট। প্লাস্টিক, পলিথিন সহ নানা ধরনের বিষাক্ত বর্জ্যে ভরে গেছে ফসলি জমি। বন্যার পানিতে ভেসে এসেছে পৌরসভার এসব বর্জ্য। বান্দরবান জেলা সদরের লেমুঝিরি সহ বিভিন্ন এলাকার প্রায় 10 একরের বেশি আবাদি জমি ভরে গেছে নানা ধরনের বিষাক্ত বর্জ্যে। এতে নষ্ট হয়েছে ধান, সবজি সহ বিভিন্ন মৌসুমি ফসল। চাষেরও অনুপযোগী হয়ে পড়েছে এসব জমি। ক্ষতিগ্রস্ত কৃষকদের অভিযোগ, অপরিকল্পিতভাবে রাস্তার পাশে বর্জ্য অপসারণের ফলে এ অবস্থা হয়েছে। এতে একদিকে ফসল নষ্ট হয়েছে, অন্যদিকে হ্রাস পাচ্ছে জমির উর্বরতা। নদীতে মিশে দূষিত হয় নদীর পানিও। এতে দিশেহারা কৃষকেরা। প্লাস্টিক, ইঞ্জেকশনের সিরিজ, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এখানে ভরে গেছে। জমিন টুকুন সব শেষ করে ওদিকে ময়লা এসে এখানে আমি জমিন করতে পারতেছি না। গোসল করতে নদীতে পারি না, ওইটা সব ময়লা চুলকায়। কাজ কাম করতে পারে না গন্ধে,
মানে মানুষ অসুস্থ হয়ে যায় এই জায়গায়। এদিকে কৃষি জমি থেকে পৌরসভার বর্জ্য অপসারণের পাশাপাশি ক্ষতিপূরণের কথা জানান পৌরসভার নির্বাহী প্রকৌশলী। এটা যেহেতু পৌরসভার বাইরে, ইউনিয়নের মেম্বারকে তো আসতে বলছেন, উনি সহ যারা ক্ষতিগ্রস্ত কি করা যায়, কিভাবে সহযোগিতা করা যায়, এটাই আমরা পদক্ষেপ নেব। টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সাম্প্রতিক বন্যায় বান্দরবানে 2104 হেক্টর ফসলি জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। এন.এ. জাকির, সময় সংবাদ, বান্দরবান। চাহিদা অনুযায়ী ব্রাহ্মণবাড়িয়াতেও মিলছে না গ্যাস। পরিবহনের চাপ থাকায় সিএনজি গ্যাস পাম্প প্রায়ই বন্ধ থাকছে। গ্যাস পাম্প মালিক কর্তৃপক্ষ বলছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির কাছ থেকে চুক্তি অনুযায়ী গ্যাস না পাওয়ায় সংকট সৃষ্টি হয়েছে। সমস্যা সমাধানে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস গ্যাস বিতরণ সংশ্লিষ্টদের। হৃদয় পালের ক্যামেরায় ব্রাহ্মণবাড়িয়া থেকে উজ্জ্বল চক্রবর্তীর রিপোর্ট। বন্ধ সিএনজি গ্যাস পাম্প, গ্যাস সংকটে অনেক পরিবহনই ফিরে যাচ্ছে। তীব্র সংকট দেখা দেওয়ায় ব্রাহ্মণবাড়িয়া 5টি সিএনজি গ্যাস পাম্পের অবস্থাই নাজুক। সারাদিন বন্ধ থেকে রাতে পাম্পগুলো চালু থাকলেও গ্যাসের চাপ অনেকটাই কম, এতে চরম ভোগান্তিতে গ্রাহক। ঢাকা যাব, এখন পর্যন্ত কোনো পাম্পে গ্যাস দিচ্ছে না। 4 ঘন্টা 5 ঘন্টা পর্যন্ত বসে থাকি আমরা। মালিক সমিতি আছে, মালিকরা টাকা দিতে পারি না, জ্বালাইতে পারতাছি না। সিএনজি পাম্প কর্তৃপক্ষ বলছে, বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি চুক্তি অনুযায়ী 15 PSI গ্যাস সরবরাহ করার কথা, কিন্তু গ্যাস দেওয়া হচ্ছে 1 থেকে 0 PSI। এই অবস্থায় নিরবিচ্ছিন্ন গ্যাস সরবরাহ সম্ভব নয়। গাড়ি ওভার হয়ে যাচ্ছে, প্রত্যেকদিন একটা গাড়িতে 100 টাকার গ্যাস নেয়, যেটা 300-500 টাকার গ্যাস নেওয়ার কথা। দ্রুত সমস্যার সমাধানের চেষ্টা চলছে বলে জানিয়েছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কর্তৃপক্ষ। এটা উত্তরণের জন্য আমরা যে কাজটা করতেছি, শিল্প এবং সিএনজি গ্রাহকগুলোকে আলাদা ডেডিকেটেড লাইন করে গ্যাস দিয়ে দেব। এদিকে সংকট নিরসনে নিজস্ব গ্যাসের কূপ থেকে উৎপাদন বাড়ানোর বিকল্প নেই বলে মনে করছেন বিশ্লেষকরা। দ্রুত আমাদের যে গ্যাস ক্ষেত্রগুলি আছে, এই ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন করা, এই ক্ষেত্রগুলির উৎপাদন বাড়াতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় অন্তত 5000 যানবাহনের জন্য দৈনিক গড়ে 10 থেকে 12,000 কিউবিক মিটার গ্যাস সরবরাহ প্রয়োজন, কিন্তু পাওয়া যাচ্ছে মাত্র 4 থেকে 5,000 কিউবিক মিটার গ্যাস। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া। ছাগলনাইয়ায় ফেনী নদীর তীরে সরকারিভাবে জব্দ করা প্রায় 2.25 লাখ ঘনফুট বালু চুরি হয়েছে, যার বাজার মূল্য প্রায় 68 লাখ টাকা। এ ঘটনায় চোরাই বালু বোঝাই 5টি ট্রাক জব্দ করেছে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে একজনকে। মীর হোসেন রাসেলের ছবিতে আতিয়া সজলের রিপোর্ট। ফেনীর ছাগলনাইয়া উপজেলার ফেনী নদী থেকে বালু উত্তোলন নিয়ে দীর্ঘদিন ধরে একাধিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে শুভপুর ইউনিয়নের জয়পুর এলাকার অবৈধভাবে তোলা সব বালু জব্দ করে প্রশাসন। আদালতের নির্দেশে বালুর পরিমাপ করেন উপজেলা প্রশাসন। গত 18 ফেব্রুয়ারির প্রতিবেদনে 170টি স্তূপে মোট 38,98,697 ঘনফুট বালু থাকার তথ্য দেয়া হয়। আদালতের নির্দেশে পরিমাণ পুনর্যাচাই করতে গিয়ে ধরা পড়ে বড় ধরনের গড়মিল। দ্বিতীয় দফার হিসেব অনুযায়ী স্তূপগুলো থেকে 2,23,830 ঘনফুট বালু কম পাওয়া যায়, যার বাজার মূল্য আনুমানিক প্রায় 67,15,000 টাকা। এ ঘটনায় মামলা করেছেন ছাগলনাইয়া থানার উপপরিদর্শক পঙ্কজ দাস। পরে অভিযান চালিয়ে চোরাই বালু বোঝাই 5টি ট্রাক জব্দ করেছে পুলিশ। জব্দকৃত এ সকল বালু এখান থেকে দিনে দিনে বিক্রি করে দিয়েছে অবৈধ বালু উত্তোলনকারীরা। যদিও এই ঘটনায় বালি বহনকারী চালক গ্রেপ্তার হয়েছে, ধরাছোঁয়ার বাইরে রয়ে গেছে মূল হোতারা। স্থানীয়রা বলছে, সে সকল পর্দার আড়ালের মূল হোতারা যদি গ্রেপ্তার না হয়, আইনের আওতায় না আসে, তাহলে তাদের এই দৌরত্ব কোনোভাবেই থামানো যাবে না। শুনছি কনে কনে নিয়ে যার প্রশাসন এটাকে জব্দ করে, এবং কিছুদিন পর থেকে আমরা আবার দেখতে পাচ্ছিলাম যে বালুগুলো আবার উদা হওয়া শুরু হয়েছে। তো এটার দায় অবশ্যই, যেহেতু রাজনৈতিক বা যারা দায়িত্বে আছে তারা সহ অবশ্যই প্রশাসনকে দায় নিতে হবে। অস্ত্রের মহড়া বন্ধ হোক, এই বালু লুটপাট বন্ধ হোক, এবং হচ্ছে যে এই যারা আইন শৃঙ্খলা অবনতি ঘটাচ্ছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা হোক। কয়েক কোটি টাকার বালু এখান থেকে জব্দকৃত বালু এখান থেকে সরানো হয়েছে, তাহলে নিশ্চিতভাবেই আমরা বলতে পারি কেউই এখানে দায় তারা এড়াতে পারে না। এ ঘটনায় আরো কঠোর অবস্থান নেওয়ার কথা জানায় পুলিশ। যারাই মারামারি করছে, দাঙ্গা হাঙ্গামা করছে বা অস্থিতিশীল করার চেষ্টা করছে, প্রতিটি ঘটনায় আমরা আইনাবলে নিয়ে মামলা রুজু করে আমরা আসামি ধরার প্রক্রিয়া চলমান আছে। বেশ কিছু আসামি আমরা ইতিমধ্যে গ্রেপ্তার করেছি। বালু লুট, সাংবাদিকের উপর হামলা ও প্রতিপক্ষের উপর গুলির ঘটনায় অভিযুক্ত আলমগীর সিদ্দিকীকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী।
টানা বৃষ্টি ও উজানের ঢলে কুষ্টিয়ায় পদ্মা ও গড়াই নদীর পানি বাড়ায় দেখা দিয়েছে ভাঙন। এরই মধ্যে নদী গর্ভে বিলীন হয়ে গেছে বেশ কয়েকটি ফসলি জমি, ভাঙনের মুখে বসত বাড়িও। এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে নদী পাড়ের বাসিন্দাদের। জিও ব্যাগ ফেলে ভাঙন প্রতিরোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। পাড় ভেঙে নদী গর্ভে বিলীন ফসলি জমি, আতঙ্কে বাড়ি সরিয়ে নিতে ব্যস্ত নদী পাড়ের বাসিন্দারা। সম্প্রতি টানা বৃষ্টি ও উজানের ঢলে কুষ্টিয়ার দৌলতপুর, ভেড়ামারা, কুমারখালী ও খোকসা অংশে পদ্মা ও গড়াই নদীর পানি বেড়ে অন্তত 21 কিলোমিটার এলাকা জুড়ে ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বেশ কিছু ফসলি জমি নদী গর্ভে বিলীন হয়ে গেছে। ভাঙনের মুখে ঘরবাড়ি সহ বিভিন্ন স্থাপনা। আমাদের এলাকা 5-7 বার ভাঙ্গিছে। 4-5 কিলো দূরে আমাদের নদী ছিল, সেই আমাদের জমি ভাঙতে ভাঙতে এসে আমাদের বসত বাড়ি এসে ভিড়ে গেছে। এই অবস্থায় জিও ব্যাগ ও বালুর বস্তা ফেলে ভাঙন ঠেকানোর চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড। এলাকাগুলোতে পরিদর্শন করছি এবং যে সব পয়েন্টগুলো খুবই ঝুঁকিপূর্ণ অবস্থায়, এগুলো আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে অনুমতিক্রমে আমরা এই জায়গায় জিও ব্যাগ এবং টিউব ফেলে ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে পদ্মা ও গড়াই নদীতে অন্তত 28টি পয়েন্টে ভাঙন দেখা দিয়েছে। এস.এম. রাশেদ, সময় সংবাদ, কুষ্টিয়া। খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইজছড়ি বাজারের কাছে নুনুছড়ি ছড়ার ওপর নির্মিত স্লুইস গেটটি এখন গলার কাটা। কৃষিকাজের সেচের উদ্দেশ্যে 1996 সালে গেটটি নির্মাণ করা হয়েছিল। এরপর দীর্ঘদিন রক্ষণাবেক্ষণ ও সংস্কার না করায় বর্তমানে গেটটি অকেজো। বর্তমানে এর আশপাশে বসতি করে উঠেছে। ছড়া দিয়ে আবর্জনা ভেসে এসে স্লুইস গেটে আটকা পড়ে পানি প্রবাহে বাধাপ্রাপ্ত হয়ে আশপাশের এলাকা ডুবে যায়। এই অবস্থায় অকেজো গেটটি ভেঙে একটি সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বগুড়া জেলা ছাত্রদল। দুপুরে শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি বিভিন্ন সড়ক ঘুরে সাতমাথায় সমাবেশের আয়োজন করা হয়। এ সময় বক্তারা বলেন, এনসিপির নেতারা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দিচ্ছেন। তারা ঐক্যবদ্ধ ও সাম্য মানবিক বাংলাদেশকে ধ্বংস করার চেষ্টা করছেন। জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ সময় বিভাগের 137 জন জুলাই শহীদদের স্মৃতি রক্ষার্থে নামফলক স্থাপনের জোরালো দাবি জানান বক্তারা। এদিকে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির উদ্যোগে ওস্তাদ আলাউদ্দিন খাঁ সঙ্গীতাঙ্গনে আলোচনা সভার আয়োজন করা হয়। বক্তারা বলেন, শেখ হাসিনা যেদিন দেশে আসবে সেই দিনই তার ফাঁসি কার্যকর করা হবে। এছাড়া চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় জুলাই গণ অভ্যুত্থান আলোচনা সভায় সংসদ সদস্য সাঈদ আলম নোমান বলেন, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় দেশ গড়ে না উঠলে শিক্ষার্থীরা আর ছাড় দেবে না। পঞ্চগড়ে 4 শতাধিক সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিল বিজিবি। সকালে আটোয়ারির ধামরহাট আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচির উদ্বোধন করেন বিজিবির ঠাকুরগাঁও সেক্টরের কমান্ডার কর্নেল মোহাম্মদ সুরুজ মিয়া। এ সময় বৃষ্টি উপেক্ষা করে সেবা নিতে ভিড় করেন সুবিধাবঞ্চিত মানুষ। দিনব্যাপী অন্তত 450 থেকে 500 মানুষকে বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ দেওয়া হয়। মানিকগঞ্জে নানা কর্মসূচিতে পালন হলো সাবেক মন্ত্রী হারুনার রশিদ খান মুন্নুর নবম মৃত্যুবার্ষিকী। দুপুরে ঘিওরের গিলন্ড এলাকায় মুন্নু সিটিতে সাবেক মন্ত্রীর কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খান অমৃতা। এরপর বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা শ্রদ্ধা জানান। পরে বিশেষ দোয়ায় তার আত্মার মাগফিরাত কামনা করা হয়। বাংলা সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। চলতি মাসেই কক্সবাজার রুটে চালু হচ্ছে আরও একজোড়া আন্তনগর ট্রেন, জানালেন প্রতিমন্ত্রী। পঞ্চগড় থেকে কক্সবাজার পর্যন্ত ডুয়েল গেজ রেলপথ বাস্তবায়নের পরিকল্পনা। ঢাকায় ভারতীয় হাইকমিশনারের সঙ্গে মার্কিন দূতের বৈঠক অপ্রত্যাশিত বললেন জামায়াত আমির। সরকারের বিরুদ্ধে নির্বাচন কমিশনে দলীয় লোক বসানোর অভিযোগ। এবং রোহিঙ্গা ক্যাম্পে মানব পাচার নেটওয়ার্ক, কিশোর তরুণদের জিম্মি করে বেচাকেনা। মালয়েশিয়া যাত্রায় সমুদ্রে সলিল সমাধি অনেকের, বিশ্বের অন্যতম প্রাণঘাতী রুট আখ্যা। এই ছিল বাংলার সময়। এরপর সন্ধ্যার সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর। সঙ্গে থাকুন সময়ের।